যে আমার রক্তের ফোঁটা প্রবাহিত হয় তাকে ছেড়ে দেব? তাকে ছাড়লে প্রণয় শিকদার বাঁচবে না। তাকে আমি ছাড়িনি, শুধু তার সুরক্ষার জন্য নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছি। আর তোকে তার ভালো মন্দের দায়িত্ব দিয়েছে, কারণ আমি ব্যর্থ, আমি অক্ষম তাকে রক্ষা করতে। তাই তাকে আমার বাহু থেকে মুক্ত করে দিয়েছে। ওর বিষয়ে আমি একটা ছোট্ট রিস্ক নিতে পারবো না। ভাই, আমার জানটার কখনো অমর্যাদা করিস না। ও এক চুল পরিমাণ আঘাত পেলে আমার হৃদয় তা সহ্য করতে পারবে না। ফিসেল হাসল শুদ্ধ। প্রণয়ের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আমার ভালোবাসা নিয়ে সন্দেহ করছিস? আমি যদি না থাকতাম প্রহেলিকা কি তোকে ছেড়ে দিত? তুই কি তখন পারতি প্রিয়তাকে আপন করতে? আমি তোর প্লাস পয়েন্ট। তুই আমাকে বিশ্বাস করিস কারণ তুই জানিস তাকে তুই যতটা চাস, তুই যতটা ভালোবাসিস, ঠিক ততটাই আমিও চাই, আমিও ভালোবাসি। ও যেমন তোর জীবন, ও তেমন আমারও জীবন। আর আজ আমি যদি নাও থাকতাম, তবুও ও তোর জীবনে এই পরিস্থিতি আসতো, তখন তুই কি করতি? কাকে ট্রাস্ট করতি? থেমে গেল প্রণয়। শুদ্ধ আবার বলল, তবে সবশেষে একটাই কথা, দিলে পুরোটাই দিবি, অধিকারে রেখে দিবি না। ভালো করে ভেবে নিবি, তাকে একবার আমার নামে লিখিয়ে নিলে এই জীবনে তো দূর, আখেরাতেও তাকে পেছনে আর ফিরে তাকাতে দেব না। শি ইজ অনলি মাইন। প্রণয় শান্ত চোখে দেখল শুদ্ধের চোখের দীপ্তিময় আগুন। শুদ্ধের এই চোখগুলোতে তো তার মন সন্তুষ্ট হওয়ার কথা, তবু বুকটা এত পুড়ছে কেন? সে ব্যথাতুর হেসে বলল, আমি তার মালিক নই, তাই তোকে দেওয়ার মতো কেউ নই। তোকে নিজে অর্জন করে নিতে হবে। আমি তোকে স্বাধীনভাবে মুক্ত চিন্তাধারায় মানুষ করেছি। আমি কখনোই তোর উপর জোর জবরদস্তি কিছু চাপিয়ে দিইনি, দিতে পারবো না। এমনকি তোকে বিয়ে করার জন্য জোরও করতে পারবো না। শুদ্ধ সামনের দিকে তাকিয়ে বলল, জানি আমি তুই এসব করতে পারবি না, তোকে করতেও হবে না। তুই জাস্ট তোর সব অধিকার তুলে নে আমার সুইটহার্টের উপর থেকে, তারপর বাকিটা আমি বুঝে নেব। প্রণয় শান্ত চোখে শুদ্ধের দিকে তাকিয়ে দেখল তার চোখে মুখে দুষ্প্রাপ্য সেই ভালোবাসা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। তার বলা এক একটা কথা প্রণয়ের হৃৎপিণ্ডের ঠিক কথায় লেগেছে। সেটা যদি শুদ্ধ একবার দেখতে পেত, তবে হয়তো আর কখনোই প্রিয়তাকে পেতে চাইতো না। যদিও শুদ্ধ বুঝে না এমনটা নয়, সে সব কিছু বুঝে, তবু হয় না। কিছু কিছু ক্ষেত্রে মানুষ বড্ড স্বার্থপর। শুদ্ধও হয়েছে তাই। শুদ্ধ আবার বলল, কলেজের কি খবর? প্রণয় কফির কাপ রেখে পকেট থেকে সিগারেট বের করলো। লাইটার জ্বালিয়ে সিগারেটটা কালচে লাল ঠোঁটে চেপে ধরল। দীর্ঘ নিঃশ্বাসে ধোঁয়াগুলো ফুসফুসে টেনে নিতে নিতে বলল, কনফার্ম। আর ভিসা পাসপোর্ট? 2 মাস টাইম লাগবে। শুদ্ধ একটা সিগারেট জ্বালিয়ে নিজের গোলাপি ঠোঁটে চেপে ধরল। সিগারেটের বিষাক্ত ধোঁয়া বাতাসে মিশিয়ে বলল, ওকে কানাডা পাঠিয়ে দিচ্ছিস ভালো কথা, কিন্তু ও যতদিন কানাডা থাকবে আমার কানাডা যাওয়া বারণ কেন? আমরা তো 2 দিন পর পরই মেডিকেলের কাজে কানাডা যেতে হয়। প্রণয় নিকোটিনের ধোঁয়া আকাশে উড়িয়ে বলল, বললাম না, আমি আমার পুতুলের উপর কিছু চাপাতে চাই না। ওর সব কিছু ভুলে নিজেকে সামলানোর জন্য সময় প্রয়োজন। আর তুই কানাডা গেলে আমার অনুপস্থিতিতে কী কী করতে পারিস তা আমার খুব ভালো মতো জানা আছে। আমি চাই না আমার পুতুলটার উপর কোনো চাপ দিতে। ও এখন কোনোভাবেই তোকে অ্যাকসেপ্ট করতে পারবে না। আমি তোকে অ্যাকসেপ্ট না করলে আমিও কিছু করতে পারবো না। তাই এটা আমাদের প্রথম শর্ত, যা সবার উপরে। ও যতদিন কানাডায় থাকবে তুই কানাডায় পা রাখতে পারবি না। হাসলো শুদ্ধ। আফসোস করে বলল, এসবের চক্করে আমি বুড়ো না হয়ে যাই। বয়স তো প্রায় 30-এর কাছাকাছি, তবে বুড়ো হলেও আমার সুইট হার্টকেই লাগবে। মলিন হাসলো প্রণয়। মনে মনে বলল, জান, তুই কি কখনো তোর প্রণয় ভাইকে ক্ষমা করবি? আমি কি তোর উপর জুলুম করছি? কিন্তু আমার যার কোনো রাস্তা নেই জান। তোর প্রণয় ভাই যে বড্ড অসহায়, সে চাইলে নিজের ইচ্ছে মরতেও পারবে না। আর বেঁচে থাকতে আমার জানকে এভাবে একটু একটু করে শেষ হতে আমি দেখতে পারবো না। তোকে ভালো রাখার জন্য তোর প্রণয় ভাই সব সহ্য করে নেবে। শুধু তুই ভালো না, এটা সহ্য করতে পারবে না। জানি তুই আমাকে খুব ভালোবাসিস। আমার থেকে দূরে গেলে হয়তো আমার জন্য খুব কাঁদবি। কাঁদ, সমস্যা নেই, দূরে থেকেই কাঁদ। আমি তো আর দেখবো না, আমার কথাও নেই। কিন্তু তুই যদি আমার সামনে থেকে প্রতিদিন কাঁদিস, আমি স্থির থাকতে পারবো না রে। তখন সবার আগে তুই শেষ হয়ে যাবি। তাই আমাকে ক্ষমা করে দিস জান। দূরে থাকবা কাছে, সবসময় মনে রাখবি তুই তোর প্রণয় ভাইয়ের প্রাণ ভোমরা। কাছে থাকবার দূরে, তোর ভালোবাসা প্রণয় ভাই তার মৃত্যু অব্দি শুধু তোর জন্যই রাখবে। শুদ্ধ প্রণয়ের দিকে তাকে মনে মনে বলল, আমি জানি তোর কোথায় কষ্ট হচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই ভাই। আমি এই জায়গায় বড্ড স্বার্থপর। আমার যে তাকে চাই চাই।
প্রিয়তা এসিতে ফুল পাওয়ার দিয়ে খাটের মাঝখানটায় এলোমেলো ভঙ্গিতে চটপটাং হয়ে শুয়ে ঘুমাচ্ছে। তার এক হাত খাটের বাইরে, এক পা খাটের বাইরে। দীঘল চুলের অর্ধেকটা মুখের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে, আর বাকি অর্ধেকটা মাটিতে পুড়ে লুটোপুটি খাচ্ছে। ফোনটাও পিঠের নিচে পড়ে আছে। ঘুমানোর সময় তার হুঁশ জ্ঞান বলে কিছুই থাকে না। ঘুমানোর স্টাইলটা অরণ্য আর সমুদ্রের থেকেও বিশ্রী, তবুও সুন্দর লাগছে। তার সামনে কাউকে কেউ পায়ের উপর পা তুলে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তার মনোযোগ অন্য কোনো দিকে নেই, দৃষ্টি স্থির। সে কেবল তার চোখের তৃষ্ণা নিবারণে ব্যস্ত। তার দৃষ্টির আকুলতা বলে দিচ্ছে এই নারীটা তার কত আপন। এই নারীর সঙ্গে দূরত্ব মেনে নিয়ে বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয়। এই নারীকে হারালে সে নিঃশ্বাস সর্বশান্ত হয়ে যাবে। তবুও এই নিষ্ঠুর নিয়তি তার থেকে এই নারীকে কেড়ে নেবে। এই নারীকে তার অন্য কাউকে দিয়ে দিতে হবে। ব্যক্তি যতই পরাক্রমশালী হোক না কেন, সময় আর পরিস্থিতি কখনোই তার কথাই চলে না। সময়ের কাছে একজন নিষ্ঠুর মানুষও পরাজিত হয়। পরিস্থিতির নিষ্ঠুরতার কাছে তার সকল নিষ্ঠুরতাই ফিকে হয়ে যায়। যার অন্যের কলিজা ছিঁড়ে নিতে মায়া হয় না, সময় তার থেকেও তার কলিজাটাও ছিঁড়ে নিবে। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল প্রিয়তার দিকে। যত্ন সহকারে তাকে সোজা করে শুয়ে দিল। পিঠের নিচ থেকে ফোনটা বের করে পাশে সেন্টার টেবিলের উপরে রাখল। পাশে বসে আলতো হাতে মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। নরম চোখে চেয়ে রইল অতি প্রিয় নিষ্পাপ মুখখানার পানে। কিছুক্ষণ চেয়ে থেকে কপালে সময় নিয়ে উষ্ণ পরশ এঁকে দিল। সাথে সাথেই প্রিয়তা খপ করে তার টি শার্ট ধরে ফেলল। ঘুম জড়ানো কণ্ঠে বলল, আপনি এসেছেন প্রণয় ভাই? বলে ঘুমের ঘোরেই মাথাটা বালিশ থেকে তুলে প্রণয়ের কোলে দিল। দু হাতে কোমর জড়িয়ে ধরে আবার গভীর নিদ্রায় তলিয়ে গেল। নিজের সাথে জড়িয়ে থাকা ছোট্ট দেহটার দিকে তাকিয়ে কিঞ্চিত হেসে ফেলল প্রণয়। মেঝেতে পড়ে থাকা চুলগুলো তুলে বেনি করতে করতে বিড়বিড় করে বলল, এইভাবে চলে সেদিনের বেশি দূর নেই যেদিন তুই আমার মতো হয়ে যাবি। তোর এই আসক্তি আমি কিভাবে কমাবো বল? তুই অচেতন অবস্থাতে আমার উপস্থিতি অনুভব করিস। এত ভালোবাসিস কেন? এত ভালোবাসা নিয়ে কীভাবে বাঁচবি তুই? আমার ভীষণ ভয় করছে জান। তুই তো আমাকে ছাড়া কিছুই বুঝিস না। তাহলে কোন ভরসা আমি তোকে দূর দেশে পাঠাবো? কীভাবে তোকে সেভ করবো আমি? কীভাবে তোকে একটা সুস্থ জীবন দেব? একদিন তোকে চোখে চোখ রাখতে পারিনি বলে আমাদের পুরো জীবনটি পাল্টে গেল। চুলের বেনিটা সযত্নে প্রিয়তার বা পাশে কাঁধে রেখে আবার গভীর অনুভূতিতে ললাটে গভীর ভালোবাসার ছোঁয়া দিল। কোকো প্রিয়তার পাশে বসে গোল গোল চোখে প্রণয়ের কার্যক্রম দেখছিল। প্রণয় তাকে কোলে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এইভাবে চোখ বড় বড় করে কি দেখছিস তুই? তোর মায়ের বাচ্চা তুই, আর তোর মা আমার বাচ্চা। কোকো কি বুঝলো কে জানে। প্রণয় আবারও কোকোকে প্রিয়তার পাশে শুয়ে দিল। এসির পাওয়ার কিছুটা কমিয়ে দিয়ে প্রিয়তাকে আলতো হাতে নিজের থেকে সারিয়ে বালিশে শুয়ে দিল। গায়ে হালকা চাদর টেনে দিয়ে কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, গুড নাইট মাই প্রিন্সেস। বলে ঘরের সব লাইট অফ করে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রাত 11:50। রাতের খাওয়া দাওয়া শেষ করে শিকদার বাড়ির প্রায় সবাই নিজ নিজ কক্ষে অবস্থান করছেন। উষা পরিচারিকাদের সঙ্গে মিলে রাতের খাবার দাবার পর বাড়তি সব খাবার দাবার ফ্রিজে তুলে রেখে যত বাসনকোসন ছিল সব যথাযথভাবে গুছিয়ে রেখে ঘরে এলো। তার ভেতরটা ভীষণ অস্থির অস্থির লাগছে। যদিও এই বাড়িতে শীত গরম তেমন একটা অনুভব করা যায় না, তবু উষার ভেতরটা অস্থিরতায় হাঁসফাঁস করছে। পিঠ, কাঁধ, গলা, পেট সব অসহ্য রকম চুলকাচ্ছে। সে দরজার ভেতরে প্রেমের ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসল। প্রেম ঘরে নেই। উষা আয়নার সামনে বসে নিজের দিকে মনোযোগ সহকারে তাকালো। তার নিজের কাছেই নিজেকে আজকাল অপরিচিত লাগে। বিয়ের আগে জীবন আর বিয়ের পরের জীবনের মধ্যে আকাশ পাতাল ফারাক। এসব ভোগবিলাসিতা আভিজাত্য চাকচিক্যের সঙ্গে মোটেও পরিচিত নয় সে। এত সম্মান, ভালোবাসা, আদর যত্নের সাথেও পরিচয় নয় সে। জন্মের পর থেকে প্রয়োজনটুকু সে ঠিক মতো পায়নি। আর কারো থেকে আদর ভালোবাসা পাওয়া তো দূর, কটু বাক্য ছাড়া কিছুই জোটেনি কপালে। অথচ হঠাৎ করে একটা মানুষের আগমনে তার গোটা জীবনটা রূপকথার গল্পের মতো সম্পূর্ণ বদলে গেল।
সামান্য একটু আদর, যত্ন আর সম্মান পাওয়াতেই তার নিজস্ব সৌন্দর্য কলি থেকে পরিপূর্ণ পুষ্পের প্রস্ফুটিত হচ্ছে। এই বাড়ির মানুষজন যেভাবে সম্মান দিয়ে কথা বলে, ওভাবে কেউ কখনো সম্মান দেবে, ভালো মতো কথা বলবে তা কল্পনাও করতে পারেনি উষা। কিন্তু গায়ের চুলকানি বাড়াতে ভাবনাটা আর বেশি দূর এগোতে পারল না। সে গা থেকে আঁচলটা একটু সরাতেই চমকে গেল। গলায়, বুকে, কাঁধে, হাতে ছোট ছোট লাল লাল কী সব বেরোচ্ছে। ভয় পেয়ে গেল উষা। বেশি চুলকাতে গেলে জ্বালা করছে। উষা বুঝল এসব ভারী শাড়ির প্রভাব। পিঠটাও কি চুলকাচ্ছে। সে খোলা চুলগুলো পিঠ থেকে সরিয়ে কাঁধের এক পাশে এনে পিঠ চুলকাতে লাগলো। এর উপর পিঠে ভীষণ ব্যথা, হাতটাও ঠিক মতো পৌঁছাচ্ছে না। তার এমন আপ্রাণ প্রচেষ্টার মধ্যেই দরজা খুলে ঘরে প্রবেশ করলো প্রেম। ঘরে পা রাখতেই তার দৃষ্টি আটকালো ড্রেসিং টেবিলের সামনে ভ্রু কুঁচকানো প্রেমে উষার বাঁকা হয়ে পিঠ চুলকানোর চেষ্টা। প্রেম দরজা বন্ধ করতে করতে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমন শর্টফুট করছো কেন? প্রেমের কণ্ঠ কানে আসতেই চমকে লাফিয়ে উঠল উষা। সাথে সাথে শরীরের আঁচল ঠিক করে চুলগুলো দিয়ে পিঠ ঢেকে ফেলল। দরজা বন্ধ করে উষার কাছে চলে এলো প্রেম। পাশ থেকে টুল টেনে উষার পাশে বসতে বসতে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল। কি সমস্যা? উষা প্রেমের দিকে না তাকিয়ে তৎক্ষণাৎ আপত্তি জানিয়ে বলল, কিচ্ছু না। প্রেম কিছু না বলে চেয়ে রইল উষার দিকে। মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। এত করে বলার পরও এই মেয়েটা তাকে কিছু বলতে চায় না। সে আর কিছু না বলে উষার টুল ধরে ঘুরিয়ে দিল। চমকে উঠল উষা। প্রেম বসা থেকে উঠে দাঁড়ালো। আলতো হাতে উষার পিঠ থেকে চুল সরিয়ে এক পাশে রাখলো। সাথে সাথেই চোখ কুঁচকে বন্ধ করে নিল উষা। প্রেম পূর্ণ দৃষ্টিতে তাকালো উষার পিঠের দিকে। যদিও ওর ব্লাউজের পিঠ অতটাও বড় নয়, মোটামুটি। প্রেম কাঁধ, গলা, পিঠ ভালো মতো দেখলো। ফর্সা ত্বকে লাল লাল র্যাশ বেরোচ্ছে। প্রেম কিছু বলতে গিয়ে চুপ করে গেল। কিছু একটা দেখে তার চেহারার অভিব্যক্তি পরিবর্তন হলো। ভালো মতো খুঁটিয়ে দেখলো ফর্সা পিঠের উপর বেশ বড়সড় একটা কালশিটে নীল দাগ। প্রেম আলতো হাতে সেটা ছোঁয়াতেই আহ করে মৃদু আর্তনাদ করে উঠল উষা। উষার আর্তনাদে হালকা কেঁপে উঠল প্রেম। আরও মনোযোগ দিয়ে দেখলো এটা আঘাতের দাগ। আবারও উষার পাশে টুলে বসে পড়ল প্রেম। উষাকে নিজের দিকে ঘুরিয়ে কঠিন কণ্ঠে প্রশ্ন করল। কে মেরেছে? উষা মাথা নিচু করে রইল, উত্তর দিল না। প্রেম উষাকে ভালোভাবে দেখে দু হাতের আজলায় উষার মুখখানা তুলে ধরল। উষার চোখে পানি দিয়ে টলমল করছে। প্রেম অবাক হলো, কণ্ঠ কিছুটা নরম করে শুধালো। কে মেরেছে বলো আমায়। তুমি কিন্তু আমায় কথা দিয়েছিলে আমার কথার অবাধ্য হবে না। প্রেমের উষ্ণ আদরে প্রশ্রয় পেল উষার কান্নারা। সে ফুপিয়ে উঠে আচমকাই প্রেমের বুকে আছড়ে পড়ল। হতভম্ব হয়ে গেল প্রেম। উষা প্রেমের টি শার্ট খামচে ধরে মৃদুভাবে ফুপাতে লাগলো। মেয়েটা প্রাণপণে চেষ্টা করছে নিজের কান্না আটকে রাখার। তাকে ব্যথা দেওয়ার মানুষের তো অভাব নেই, কিন্তু ব্যথা পাওয়ার পর একটু সান্ত্বনা দেওয়া, একটু স্বস্তি দেওয়া, বুকে মাথা রাখতে দেওয়া মানুষের বড়ই অভাব ছিল। প্রেম নিজেকে ধাতস্থ করলো। ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে লাগলো উষার চুলে। কণ্ঠ খাদে নামিয়ে শুধালো। কাঁদে না, আমাকে বলো সব। উষা প্রেমের বুক থেকে মাথা তুলল না। বুকে মাথা রেখেই ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো। বড় চাচি খুন্তি গরম করে পিঠে চেপে ধরেছিল। উষার বাক্যে আশ্চর্য হলো প্রেম। এতটা নিষ্ঠুর মানুষ কিভাবে হতে পারে। সে উষার চুলে হাত বোলাতে বোলাতে অত্যন্ত আদরে স্বরে বলল। কেন? উষা প্রেমের টি শার্টে নাকের পানি মুছে বলল। বিয়ের দিন সকালে রান্নাঘরে বসে চাচি অনেকক্ষণ ধরে ওই লোকটার সাথে বিয়ে করে নেওয়ার কথা বলছিল, কিন্তু আমি রাজি হচ্ছিলাম না বলে প্রথমে অনেক মেরেছে আমাকে। তারপরও রাজি না হয়ে খুন্তি গরম করে পিঠে চেপে ধরেছিল। এমন নির্মম অত্যাচারের কথা শুনে কেঁপে উঠল প্রেমের বুক। সে উষাকে নিজের আরো কাছে টেনে নিল। কিছুক্ষণ উষাকে কাঁদতে দিল। অতঃপর উষার মুখ তুলে আলতো হাতে নরম গাল মুছে প্রতিশ্রুতি দিয়ে বলল। আজ তোমার স্বামী তোমায় ওয়াদা করছে ভবিষ্যতে আর কেউ কোনোদিনও একবারের জন্য তোমার গায়ে হাত তুলবে তো দূরের কথা, অসম্মানজনক একটা বাক্য বলবে না।
তোমাকে কিছু বলার আগে তাদের তোমার স্বামীর মুখোমুখি হতে হবে। আগে তুমি একা ছিলে, তোমাকে রক্ষা করার মতো কেউ ছিল না। এখন থেকে বাকি জীবন তোমার সাথে আমি থাকবো। আর এই আহনাফ শিকদার প্রেম তার স্ত্রীর চোখে একটু পানি দেখতে চায় না, তাই আর কেঁদো না। উষা একটু ধাতস্থ হলো। প্রেম বসা থেকে উঠে গিয়ে ওয়েটমেন্ট নিয়ে আসলো। আবারও উষার পিঠ থেকে চুল সরিয়ে সযত্নে ক্ষত স্থানে মলম লাগাতে লাগলো। প্রেমের প্রতিটা স্পর্শে কেঁপে কেঁপে উঠছে উষা। প্রেম ওয়েটমেন্ট লাগিয়ে নরম চোখে তাকালো উষার দিকে, ধীর কণ্ঠে বলল, কাল সকালের মধ্যেই ব্যথা কমে যাবে, আর একদিনের মধ্যে দাগটাও মিলিয়ে যাবে। তুমি আর ওসব পুরনো কথা কখনো ভাববে না। উষা স্নিগ্ধ চোখে তাকালো প্রেমের দিকে। সত্যি, আল্লাহ যাকে দেন 2 হাত ভরেই দেন। তিনি পরম দয়াবান। তিনি কখনোই কাউকে আজীবন কষ্টে রাখেন না। তাই উষাও বুঝেছে, এত বছর আল্লাহ কষ্ট দিয়ে তার ধৈর্যের পরীক্ষা নিয়েছে, আর সামনের মানুষটা তার অগাধ ধৈর্যের ফল। তাই অতীতে করা কষ্ট নিয়ে আর আফসোস নেই উষার। প্রেম উষাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল, এসব কি পড়েছ? প্রবলেম হচ্ছে না? এইগুলোর জন্যই তো তোমার গা দিয়ে রাশ বেরোচ্ছে। যাও, কমফোর্টেবল কিছু একটা পরে আসো। প্রেমের কথায় আবারও মুখ কালো করে ফেলল উষা, ক্ষীণ কণ্ঠে বলল, আর কি কমফোর্টেবল পরবো? আরও যে দুটো শাড়ি আছে ওগুলো তো একদম ভারী, প্রায় একই রকম। অবাক হলো প্রেম, উষার দিকে তাকিয়ে বলল, মানে তোমার কোনো 3 পিস 2 পিস নাই? দুপাশে মাথা নাড়ল উষা। প্রেম ভাবলো সত্যি তো উষাকে এগুলো কিনে দেওয়া হয়নি। সে মৃদু কণ্ঠে বলল, ঠিক আছে, কাল সকালে আমার সাথে শপিং মলে যাবে। আমি তোমাকে তোমার প্রয়োজনীয় যা লাগবে সব কিনে দিব। উষা সম্মতি জানাতেই আবার হাতে চুলকাতে লাগলো। প্রেম লক্ষ্য করলো উষার গায়ের র্যাশ বাড়ছে। সে দ্রুত উষাকে নিয়ে নিজের ওয়ার্ড্রপের সামনে দাঁড় করালো। মাথা থেকে পা পর্যন্ত একবার উষার হাইট মেপে নিল। উষা তার বুক থেকে একটু নিচে। সে ওয়ার্ড্রপ খুলে নিজের একটা ফুল হোয়াইট ফর্মাল শার্ট উষাকে দিল। উষা গোল গোল চোখে তাকালো শার্টটার দিকে, বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল, এটা দিয়ে কি করব? প্রেম সোজা তাকালো উষার চমকিত মুখের দিকে, স্বাভাবিক কণ্ঠেই বলল, যাও পরে আসো, ওগুলো ছেড়ে এটা পরে আসো, না হলে সারা রাত ঘুমোতে পারবে না। আর তাছাড়া 1-2 ঘন্টার মধ্যে এমন চুলকানি শুরু হবে যে এমনিতেই এগুলো খুলে ফেলতে বাধ্য হবে। এর থেকে ভালো নাকম থাকতে থাকতে এগুলো পাল্টে নিলে। উষা ভেবলার মতো তাকিয়ে রইল প্রেমের মুখের দিকে। প্রেম যদিও কথাগুলো খুব স্বাভাবিকভাবেই বলছে। উষা শার্টটা হাতে নিয়ে তার ভাঁজ খুলে দেখলো এই শার্টের মধ্যে ওর মতো আরো 2 জন অনায়াসেই ফিট হয়ে যাবে। সে শার্টটা দেখে একটু ইতস্তত করে বলল, শুধু এটা পরবো? কিভাবে? প্যান্ট কোথায়? উষার কথায় প্রেমের হাসি পেল। উষার হাইট দেখে দুষ্টু হেসে বলল, তুমি আমার প্যান্ট পরবে? উষা লজ্জায় মাথা নিচু করে নিল। প্রেম মুচকি হেসে নিজের একটা ট্রাউজার বের করে উষার হাতে দিয়ে বলল, যাও পরে আসো। উষার চোখ তুলে তাকালো প্রেমের দিকে। উষার কেন জানি মনে হচ্ছিল এই লোকটা তাকে নিয়ে রসিকতা করছে। প্রেম ব্যস্ত কণ্ঠে বলল, এখানে দাঁড়িয়ে থাকবে? উষা প্রেমের দিক থেকে চোখ সরালো। আর বেশি না ভেবে প্রেমের কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। উষা যেতেই প্রেমের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল। উষা বাড়ির লোকদের প্রতি তীব্র থেকে তীব্র ঘৃণা জন্মালো। ঘৃণিত কণ্ঠে বলল, ওরা কি আসলেই মানুষ? এত ছোট একটা মেয়েকে কিভাবে আঘাত করে? প্রেম বড় বড় নিঃশ্বাস ফেলে বিছানায় গিয়ে আধশোয়া হয়ে শুল। কিন্তু মিনিট 20 পার হয়ে যাওয়ার পরও যখন উষা ওয়াশরুম থেকে বের হলো না, এবার ভ্রু কুঁচকে ফেলল প্রেম। শোয়া থেকে উঠে ওয়াশরুমের সামনে গিয়ে ডাকলো, উষা, আজ রাত্রে কি ওয়াশরুমেই থাকার প্ল্যান আছে? সে মুখের কথা শেষ করার আগেই ওয়াশরুমের দরজা খুলে গেল। প্রেম ক্ষীণ নজরে তাকালো সেদিকে। উষা 2 হাতে প্রেমের ট্রাউজার উঁচুতে তুলে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে কোনো রকমে ওয়াশরুম থেকে বের হয়েছে। প্রেমের শার্টটা ঝুলছে তার হাঁটুর নিচে। দেখে মনে হচ্ছে এক পা সামলে দিলেই উষ্টা খেয়ে পড়বে। আর তাই হলো। প্রেমের দিকে এক পা বাড়াতেই প্রেমের ট্রাউজারে পা পেঁচিয়ে ধপাস করে পড়ে যেতে নিল। সাথে সাথেই ছুটে এসে হাত টেনে ধরল প্রেম। সোজা দাঁড় করিয়ে ভ্রু নাচিয়ে বলল, এই জন্যই প্যান্ট দিতে চাইনি। এবার যাও, এইটা খুলে আসো।
প্রেমের দিকে তাকিয়ে ঢোক গিলল উষা, নিচু কণ্ঠে বলল। না থাক। প্রেম চোখ ছোট ছোট করে বলল। ওকে, তাহলে ছেড়ে দিই। বলেই ছেড়ে দিল। সাথে সাথে আটকে উঠল প্রেমের টি শার্ট, আঁকড়ে ধরল উষা। করুণ চোখে তাকালো প্রেমের দিকে। প্রেম ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে বলল। যাও, প্যান্টটা ছেড়ে আসো। উষা করুণ চোখে তাকিয়ে প্রেমের ট্রাউজার টেনে ধরে লাফিয়ে লাফিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। উষা ভেতরে ঢুকতেই ফিক করে হেসে দিল প্রেম। সে অনেক কষ্টে এতক্ষণ হাসি চেপে রেখেছিল। উষাকে দেখে ভীষণ ইচ্ছে করছিল এভাবে উষার একটা ছবি তুলে রাখতে, কিন্তু ছবি তুলতে গেলে বেচারি লজ্জা পেত। প্রেমের ভাবনার মধ্যেই আবার ওয়াশরুমের দরজা খুলে গেল। উষা ওয়াশরুমের বাইরে এক পা দিতেই প্রেমের মুখ হা হয়ে গেল। চোখ দুটো স্বাভাবিকের মাত্রায় কিছুটা বড় হলো। উষা ওয়াশরুম থেকে বেরিয়ে ধীর পায়ে কাচুমাচু হয়ে প্রেমের সামনে এসে দাঁড়ালো। প্রেমের সাদা রঙের শার্টটা উষার হাঁটুর একটু নিচে, ফলে তার তুলতুলে নরম ফর্সা পা গড়ালি থেকে অনেকটা উপরে পর্যন্ত দৃশ্যমান, যা অত্যন্ত আকর্ষণীয় লাগছে। গলার কাছে সামনের দিক থেকে প্রথম দুটি বোতাম খোলা, হালকা ঢেউ খেলানো খোলা চুলগুলো হাঁটুর নিচে দুল খাচ্ছে। উষাকে দেখতে ভীষণ হট লাগছে। উষা প্রেমকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় আরও খানিকটা নুয়ে গেল। সামনের খোলা চুলের কয়েকটা বা হাতের কানের পিঠে গুজে দিয়ে বলল। এবার ঠিক আছে। উষার কণ্ঠে ধ্যান ভঙ্গ হলো প্রেমের। সে মুখ বন্ধ করে নিল, টেনে হিস্ট্রে নিজের দৃষ্টি নামালো, মনে মনে ঢোক গিলে আওড়ালো। মারাত্মক। উষা আবার বলল। কি হলো? কিছু বলছেন না যে? প্রেম ওর দিকে না তাকিয়ে বলল। ঠিক লাগছে। তোমার কমফোর্টেবল ফিল হচ্ছে তো? উষা উপর নিচ মাথা নাড়ল। প্রেম মৃদু হেসে বলল। তাহলে যাও, গিয়ে শুয়ে পড়ো। উষা ধীর পায়ে এগিয়ে গেল বিছানার দিকে। প্রেম বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে ঘরের সব লাইট অফ করে দিল। অন্ধকার হওয়ার সাথে সাথেই আবারও ভূত ভূত বলে চিৎকার দিয়ে উঠল উষা। প্রেম লাইট অফ করে দ্রুত ছুটে এলো ওর কাছে। বিছানায় বসতে বসতে বলল। কোথায় ভূত? অন্ধকারে প্রেমের কণ্ঠ পেয়ে কালকের মতো আজও এক লাফে প্রেমের বুকে চলে এলো উষা। দীর্ঘশ্বাস ফেলল প্রেম। এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে হালকা চাদরটা দুজনের উপর টেনে দিল। বালিশ দুটো একসাথে যুক্ত করে উষাকে বুকে নিয়ে শুয়ে পড়ল। উষা দু হাতে প্রেমের পেট জড়িয়ে ধরে বুকে মাথা রাখল। শান্তিতে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়েও পড়ল। প্রেম চোখ বন্ধ করে আল্লাহর কাছে চাইল। সবাইকে ভালো রেখো মাবুদ, আমি আর কোনো জটিলতা চাই না। রাত 12টা বেজে 5 মিনিট। পরিণীতার নিজের বাড়িতেই চোরের মতো উকিঝুঁকি মারছে। সে ধীর পায়ে হেঁটে হেঁটে পুরো বাড়িতে সতর্ক দৃষ্টি বুলাচ্ছে। শিকদার বাড়ি বিশাল, সেটা পুরোটা ঘুরে ঘুরে দেখা বিশাল ঝামেলা। তাই পরিণীতা সেই ঝামেলায় গেল না, কেবল আশপাশটা সূক্ষ্ম নয়নে চেয়ে অনুভব করলো হয়তো এই মুহূর্তে পুরো বাড়ি তন্দ্রাচ্ছন্ন। পুলকিত হলো পরিণীতার মন। সে ছুটে নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। তস্ত হাতে কল লাগালো তার প্রিয় মাস্টার মশাইয়ের নম্বরে। প্রথমবার রিং হতে হতে কেটে গেল। ফোন রিসিভ হচ্ছে না দেখে একটু অধৈর্য হলো পরিণীতা। আবার কল করলো। এবার কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ হলো। ফোন রিসিভ হতে দেখে আনন্দিত হলো সে, তবে কিছু না বলে চুপ করে ফোন কানে ধরে রাখলো। ওপাশ থেকে আদিপ ঘুম জড়ানো কণ্ঠে ডাকলো। অ্যাঞ্জেল, আদিপের ঘুম ঘুম কণ্ঠটা সোজা পরিণীতার হৃদয়ে আঘাত আনলো। আদিপ আবারও ঘুম ঘুম কণ্ঠে বলল। পেঁচার মতো জেগে না থেকে ঘুমিয়ে পড়ো শোনা। পরিণীতা এবারও চুপ করে রইল। আদিপ অসহায় কণ্ঠে বলল। এখন ঘুমাই প্লিজ অ্যাঞ্জেল, প্রমিস। কাল তোমাকে এক্সট্রা 20 মিনিট কোলে নিয়ে বসে থাকবো। এখন ঘুমাতে দাও। এবার পরিণীতা কথা বলল, মিষ্টি কণ্ঠে ঝাড়ি দিয়ে বলল। কিসের ঘুম? এখন কোনো ঘুমটুম হবে না। এক্ষুনি মানে এক্ষুনি আমার বাসার নিচে আসুন। আদিপ কিছু বলতে চাইলো, তার আগেই পরিণীতা তাকে থামিয়ে দিয়ে বলল। না থাক, একটু সময় নিয়ে আসুন, কিন্তু 1 ঘন্টার মধ্যেই আসবেন। বলেই আদিপকে কিছু বুঝার সুযোগ না দিয়ে কট করে ফোন কেটে দিল। আহত হলো আদিপ। ঘুমে তার পুরো দুনিয়া মাথার উপরে ঘুরছে। ঘুমিয়েছে মাত্র 20 মিনিট হলো, এরই মধ্যে পরি ফোন করে ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে। আদিপ কোনো রকম শরীরটা টেনে তুলে বসলো, হাই তুলে বলল।
যেমন বাপ তার তেমন মেয়ে। বাপ আমায় জানে মারতে চায়, আর মেয়ে ভালোবাসার ওভারডোজ দিয়ে মারতে চায়। আদিব বিছানা হাতড়ে চশমা খুঁজে চোখে পড়ে নিল। বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। পরিণীতা ফোন রেখে গোল হয়ে বসলো। তার কি যে ভালো লাগছে আজ, যদিও মাস্টার মশাইয়ের কাঁচা ঘুম ভাঙিয়ে দেবার জন্য কিছুটা খারাপ লাগছে, তবুও সে তার মন বুঝ দিল বড় বড় কাজের জন্য মাঝে মাঝে ছোট ছোট ত্যাগ করতে হয়। সে ফোন রেখে উঠে বসলো। ওয়াশরুম থেকে ভালো করে হাত মুখ ধুয়ে এলো। নিজের পুরো ওয়ার্ড্রোব ঘেটে একটা সুন্দর কালো রঙের হালকা শাড়ি বের করলো। আয়নার সামনে গিয়ে নিজের গায়ে ধরে দেখলো কেমন লাগছে। শাড়িটা গায়ে ধরতেই পরিণীতার ফর্সা ত্বকের সাথে কালো রংটা ঝট করে মিশে গেল। হাসলো পরিণীতা। শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পেটিকোট নিয়ে ওয়াশরুমে চলে গেল। পাক্কা 10 মিনিট লাগিয়ে শাড়ি পরিপাটি করে পরে বের হলো। আবার ধীর পায়ে হেঁটে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। দুধে আলতার দেহে কালো রংটা নজর কাটছে। পরিণীতা নিজেকেই দেখে লজ্জা পেল। ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে শাড়ির সাথে ম্যাচিং কালো চুড়ি বের করে পরে নিল। হাঁটু সুই সুই চুলগুলো হাতে পেঁচিয়ে অতি সাবধানে হাত খোপা করে নিল। কানে একজোড়া মাঝারি সাইজের অক্সাইড ঝুমকো পরে নিল। চোখে হালকা কাজল দিয়ে হাতে ডার্ক একটা লিপস্টিক তুলে নিল। অনেকক্ষণ ভেবে চিনতে লিপস্টিকটা আবার আগের জায়গায় রেখে দিয়ে বদলে একটা পিঙ্ক টিন্ট লাগিয়ে নিল। সব শেষে টিপের পাতা থেকে কপালে ছোট্ট কালো একটা টিপ পরে আবার আয়নায় নিজেকে দেখল। মেয়েটা শুধু নামেই পরি নয়, আসলেই পরি। পরিণীতা আয়নার দিকে তাকিয়ে নাজুক কণ্ঠে বলল, আপনার কাছে সুন্দর লাগবে তো মাস্টার মশাই? নিজের দিকে চেয়ে চেয়ে থাকতে থাকতেই পরিণীতার মনে পড়ে গেল সেদিনকার মাস্টার মশাইয়ের বলা কথাগুলো। সাথে সাথেই লজ্জায় গাল লাল হতে লাগলো। কিন্তু আবার কিছু একটা মনে পড়তেই লাফিয়ে উঠল পরিণীতা। ফোন হাতে নিয়ে ছুটল নিচে। পরিণীতা এদিকে সেদিকে দেখে সাবধানে ডাইনিং টেবিল ক্রস করে রান্নাঘরে গেল। রান্নাঘরের সব কিছু উষা পরিপাটি করে রেখেছে। পরিণীতা ফ্রিজ থেকে দুধের বোতল বের করে ক্যাবিনেটের উপরে রাখলো। শাড়ির আঁচল কোমরে গুজে গ্যাস অন করলো। তাতে স্টিলের হাঁড়িতে বসিয়ে সে 1 লিটার পরিমাণ দুধ জাল দিতে লাগলো। পাশের ছোট্ট একটা পাত্রে গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রাখলো। কিছুক্ষণ পর দুধ ফুটে উঠলে তাতে ধীরে ধীরে চাল দিয়ে দিল। একটু সাবধানে হাঁড়ির ধারে ধারে জমে থাকা ক্রিম নেড়ে দিতে লাগলো কাঠের চামচ দিয়ে। কিছুক্ষণ পর দুধ চালের মিশ্রণে চিনি, এলাচ, বাদাম, কিশমিশ ভালোভাবে মিশিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই পায়েস মিষ্টির গন্ধে গোটা রান্নাঘর মৌ মৌ করতে লাগলো। পরিণীতার পায়েসটা হাতে নিয়ে মুখে দিতে গিয়ে থেমে গেল। শুধু হাত দিয়ে দেখলো রান্না হয়েছে কিনা। ধিমে আছে। আরও কিছুক্ষণ রান্না করে নামানোর আগে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিল। পরিণীতা বাঁ হাতের উল্টো পিঠে ঘাম মুছে পায়েসের হাঁড়িটা নামিয়ে অন্য পাশে রাখলো। ব্যস্ত হাতে অন্য একটি পাত্রে 2টো ডিম ভেঙে তাতে চিনি গুঁড়ো করে দিয়ে ডিমের সঙ্গে ফেটাতে লাগলো। বিটারের শব্দ হবে বিধায় চামচ দিয়ে ধীরে ধীরে ফাটাতে লাগলো। মিশ্রণটা ভালোভাবে মিশে গেলে তাতে তেল, দুধ আর ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিল। ময়দা আর বেকিং পাউডার সেকে দিয়ে অল্প অল্প করে ব্যাটারে যোগ করলো। ওভেনটা আগে থেকেই প্রি হিট করে রেখেছিল, তাই ব্যাটারটা কেক মোল্ডে ঢেলে ওভেনে ঢুকিয়ে অপেক্ষা করতে লাগলো। 25 মিনিট পর ওভেন খুলতেই সে ঘ্রাণটা বের হলো। তাতে পরিণীতার মুখের উজ্জ্বলতা বেড়ে গেল। কেকটা বের করে একটা বড় টিফিন বাটির মধ্যে ঢাললো। উপর থেকে অনভিজ্ঞ হাতে ক্রিম দিয়ে লিখে দিল, হ্যাপি বার্থডে মাস্টার মশাই। রান্না শেষ। পরিণীতা আরেকটা টিফিন বাটিতে বেশ অনেকটা পরিমাণ পায়েস নিল। 2টি বাটি ঢাকনা লাগাতেই পরিণীতার ফোন বেজে উঠল। পরিণীতা তস্ত্র হাতে ফোন রিসিভ করতেই আদিপের মোলায়েম কণ্ঠ, মশার কামড় খাওয়ার জন্য ডেকে এনেছে অ্যাঞ্জেল। আদিপের কথায় পরিণীতার একটু কষ্ট হলো। সে তস্ত কণ্ঠে বলল, একটু অপেক্ষা করুন, আমি এখনই আসছি। আদিপ ছোট করে বলল। হুম? পরিণীতার টিফিন বাটি দুটো একটা পলিথিনে ভরে ভালোভাবে গিট দিয়ে নিল। যদিও 2টো বাটি অনেক গরম। পরিণীতা পলিথিন ব্যাগটা নিয়ে ধীর পায়ে চুপি চুপি শিকদার বাড়ির মেন দরজা খুলে বেরিয়ে গেল। পরিণীতা যতই ভাবুক তাকে কেউ দেখেনি।
কিন্তু কেউ একজন ঠিকই দেখতে পেয়েছে, যা তার পূর্বের ক্রোধকে আরো অনেক বেশি বৃদ্ধি করলো। সে ফোন বের করে কারোর নাম্বারে কল লাগালো। পরিণীতা চুপি চুপি পদ্ম পুকুর পেরিয়ে সেই পেয়ারা গাছটার কাছে এলো। পলিথিন ব্যাগটা গাছের ডালে ঝুলালো। এই শাড়ি পরে সে এখন গাছে উঠবে কিভাবে? তবু শাড়ির কুচি ধরে জুতো ফেলে কোনো মতে গাছে উঠে গেল। শিকদার বাড়ির 12 ফুট উঁচু প্রাচীর, এখান থেকে লাফ দিতে প্রতিবার পরিণীতার কলিজা কাঁপে। সে গাছের ডাল থেকে পলিথিন ব্যাগ না নিয়ে চোখ বন্ধ করলো। আল্লাহর নাম নিয়ে লাফ দিতেই সেকেন্ডের মধ্যেই কারো উষ্ণ বুকে আছড়ে পড়ল। নিজেকে কারো বুকে অনুভব করে স্বস্তির নিঃশ্বাস ফেলল পরিণীতা। মানুষটার গা থেকে ভেসে আসছে সেই পরিচিত পুরুষালী গন্ধ, যা পরিণীতার মনকে শান্ত করল। পরিণীতা পিটপিট করে চোখ মেলে তাকালো আদিপের দিকে। আদিপের চোখ মুখে ঘুমের রেশ এখনো লেপ্টে আছে। কি ভীষণ আদরে লাগছে। পরিণীতার তো টপাটপ কয়েকটা চুমু খেতে মন চাইল। সে ভ্রু কুচকে পরিণীতার মুখের দিকে তাকিয়ে আছে। তাকে নিজের দিকে ভ্রু কুচকে তাকিয়ে থাকতে দেখে পরিণীতার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে নিজের মনের ইচ্ছা দমন না করে টুপ করে বা গালে চুমু খেয়ে দিল। পরিণীতার চুমুতে ধ্যান ভাঙল আদিপের। সে আস্তে আস্তে পরিণীতাকে রাস্তায় দাঁড় করিয়ে দিল। আবারও পরিণীতার উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে স্ক্যান করলো। সন্ধিহান কণ্ঠে বলল, কি ব্যাপার? পরিণীতা মাথা তুলে তাকালো আদিপের দিকে। আদিপ 2 পা এগিয়ে এসে বলল, খুন করার প্রস্তুতি নিয়ে এসেছো কেন? আদিপের কথায় আহম্মক হয়ে গেল পরিণীতা। কপাল কুঁচকে বলল, কাকে খুন করব আর কেনই বা খুন করব? আদিপ জবাব দিল না, শুধু অস্থির চোখে তাকিয়ে রইল। পরিণীতার কৌতূহলী চোখের দিকে তাকিয়ে আদিপের ডান বাহু জড়িয়ে ধরে বলল, এখানে দাঁড়িয়ে থাকবেন যদি উপর থেকে কেউ দেখে ফেলে? আদিপ নির্লিপ্ত কণ্ঠে বলল, নিলে নেবে, ভালোবাসতে ভয় না করলে মার খেতেও ভয় পাওয়া উচিত নয়। পরিণীতা তার হাত টেনে ধরে এগিয়ে যেতে যেতে বলল, আমি থাকতে আমার মাস্টার মশাইকে কে মারবে শুনি? আমি থাকতে আমার মাস্টার মশাইকে কাউকে ছুতে দিব না। হেসে ফেলল আদিপ। পরিণীতা পায়ে পা মিলিয়ে বলল, দেখা যাবে। পরিণীতা আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, দেখে নিয়েন। জ্যোৎস্নার রাতে চাঁদের আলোয় পথঘাট সব আলোকিত, সুস্পষ্ট। পরিণীতা তাকে নিয়ে উল্টো দিকের রাস্তা ধরল। আদিপ খানিক অবাক হলেও কোনো প্রশ্ন করল না, শুধু নিষ্পলক চোখে তাকিয়ে রইল পরিণীতার মায়াবী মুখের পানে। আসলে সুন্দরী নারী যত ধ্বংসের মূল। এই যেমন মধ্যরাতে পূর্ণ চাঁদের আলোয় এই সপ্তদশী কি জানে তাকে কতটা মোহনীয় লাগছে? এই সপ্তদশী কি জানে তার সরলতা কমলায় সামনের পুরুষটা ঠিক কতটা ঘায়েল, কতটা দুর্বল করে? আদিবের ভাবনার মাঝেই পরিণীতা এসে থামলো একটা বাঁশের তৈরি রেস্টুরেন্টের সামনে। যদিও এটা অত্যন্ত সাধারণ একটা রেস্টুরেন্ট, বাঁশের তৈরি। এখানে গ্রামের লোকজন এসে খাবার দাবার করে। আদিব বন্ধ রেস্টুরেন্টটার দিকে তাকে প্রশ্ন করল, এখানে কেন এসেছো অ্যাঞ্জেল? এটা 10টার সাথে সাথে বন্ধ হয়ে যায়, আর এখন তো রাত প্রায় 2টা। মিষ্টি হাসলো পরিণীতা। আদিপের আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুজে তাকে নিয়ে এগিয়ে গেল রেস্টুরেন্টের দিকে। আলতো হাতে দরজা ঠেলতেই দরজাটা খুলে গেল। কিছুটা আশ্চর্য হলো আদিপ। ভেতরে হালকা আলো জ্বলছে, কিন্তু ভেতরে দাঁড়ালো না পরিণীতা। আদিপকে টেনে নিয়ে গিয়ে রেস্টুরেন্টের উল্টো দিকে আরেকটু এগিয়ে গিয়ে আলতো হাতে দরজা খুলে দিল। আদিপ শুধু বিস্মিত চোখে পরীর কাণ্ড কারখানা দেখছে। পরিণীতা আদিপকে নিয়ে রেস্টুরেন্টের বাইরে পা রাখতে অত্যন্ত আশ্চর্য হলো আদিপ। এই রেস্টুরেন্টের উল্টো দিকটা খোলা একটা ছোট পার্কের মতো। জায়গাটা বেশ ছোট, কিন্তু অনেক বেশি সুন্দর ও মনোমুগ্ধকর লাগে। কিন্তু এখন জায়গাটাকে স্বর্গরাজ্যের কোনো এক উদ্যান লাগছে আদিপের কাছে। জায়গাটা পুরোটা ফেয়ারি লাইট দিয়ে সাজানো। খোলা জায়গাটা স্বপ্নের মতো সুন্দর। জায়গাটার ঠিক মাঝখানে একখানা ছোট গোল টেবিল, সাদা কাপড়ে ঢাকা। উপরে কাচের বাটি ভর্তি গোলাপ পাপড়ি, তার পাশে দুটো কাঠের চেয়ার। আদিপের ভাবনার মধ্যেই তার মুখের সামনে কেক ধরল পরি। আদিপ অবাক চোখে চেয়ে রইল তার পরির দিকে। পরির সামনে কেক ধরে মিষ্টি কণ্ঠে বলল, জানি আপনার জন্মদিনের আসল সময় পেরিয়ে গেছে, তবুও এই পরীর পক্ষ থেকে তার মাস্টার মশাইয়ের জন্য ছোট্ট ভালোবাসা। আদিপ মুগ্ধ চোখে চেয়ে রইল পরীর মায়াবী মুখের দিকে। কিছুটা আশ্চর্য কণ্ঠে বলল, আজ আমার জন্মদিন তুমি মনে রেখেছো, অথচ আমি নিজেই মনে রাখিনি।
পরিণীতা মৃদু হাসলো, কেকটা টেবিলের উপরে রেখে আদিবের হাতে ছুরিটা তুলে দিয়ে বলল, জানি তো আপনার মনে নেই, থাকবার দরকারও নেই, আমি তো আছি। আপনি আমার, তাই আমার মাস্টার মশাইয়ের ছোট বড় সবকিছুর খেয়াল আমি নিজেই রাখবো। তার বিনিময় আপনি শুধু আমাকে অফুরন্ত ভালোবাসা দিবেন। এই পরি আপনার কাছে আর কিচ্ছু চায় না। তীপ্ত চোখে তাকালো আদিব। ছুরিটা পাশে রেখে আচমকাই পরীকে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুটা হতবাক হলো পরী, কিন্তু কোনো প্রশ্ন করলো না। চুপ করে অনুভব করতে লাগলো মাস্টার মশাইয়ের ভালোবাসা। আদিব শক্ত করে নিজের বুকে চেপে ধরলো নিজের প্রাণকে, কম্পিত কণ্ঠে বলল, তোমার ভালোবাসায় তোমার মাস্টার মশাই নিঃস্ব হয়ে গেছে অ্যাঞ্জেল। আমার ভীষণ ভয় হয়, এত ভালোবাসা দিয়ে যদি তুমি দূরে হারিয়ে যাও, তখন আমি কি নিয়ে বাঁচবো? তোমার সামনে আমার মৃত্যু হলে ওটা একটু কষ্ট করে সহ্য করে নিও প্লিজ, তবুও নিঃস্ব করে দিয়ে চলে যেও না। পরিণীতা অনুভব করলো আদিপের হৃদয়ের ধ্বনি। তার খালি মনে হয় মাস্টার মশাই তার কাছ থেকে কিছু একটা গোপন করে, কিছু একটা নিয়ে সে আজকাল ভীষণ চিন্তিত থাকে। তবুও এখন এগুলো নিয়ে প্রশ্ন করলো না পরিণীতা। সে সন্তর্পণে বুক থেকে মাথা তুলে আদিপের দিকে তাকালো, পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ালো, মাথার চুল টেনে ধরে মাথা নিচু করে নামালো, কানের কাছে মুখ নিয়ে ধীর কণ্ঠে বলল, আপনাকে ছেড়ে কোথায় যাব মাস্টার মশাই? আপনি আমার সেই অশক্তিময় মাদক, যা পড়ি দিন অন্তত একবার পান করতে না পারলে ছটফট করতে থাকে। আপনার একটু স্পর্শ, আপনার একটু ভালোবাসা, আপনার একটু বকা শোনার জন্য চাতকের মতন বসে থাকে। আমি জানি আপনার ভয়টা কোথায়, কিন্তু এত ভয় পাবেন না। আমার আব্বু অতটাও খারাপ মানুষ না, ঠিক আমাদের মেনে নিবেন। পরিণীতার কথায় আঘাত পেল আদিপ। পরিণীতা তার ললাটে দীর্ঘ চুম্বন করে বলল, একবার কেকটা কাটেন। হাসলো আদিপ। পরিণীতাকে সঙ্গে নিয়ে কেক কাটলো। কেকের প্রথম টুকরো পরীর মুখে দিল। পরিণীতাও একটু আদিপকে খাইয়ে দিল। পরিবেশ হালকা করতে উচ্ছ্বাসিত কণ্ঠে হেসে বলল, আজ আপনার ২৬ থেকে ২৭-এ প্রমোশন হলো মাস্টার মশাই, আপনি নিশ্চয় অনেক খুশি। পরিণীতার পাগলামি দেখে হাসলো আদিপ। কেকের উপর থেকে একটু ক্রিম নিয়ে পরিণীতার গালে লাগিয়ে বলল, এটাকে প্রমোশন বলে না ম্যাডাম, ডিমোশন বলে। আদিপের কথায় পরিণীতার চোখ ছোট ছোট করল। কেন? আদিপ আরেক গালে ক্রিম লাগাতে লাগাতে বলল, যদি কোনোভাবে 26 থেকে 25 যাওয়া যেত, তবে সেটা হয়তো প্রমোশন। পরিণীতা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল, কিভাবে? আদিপ বলল, মানুষের বয়স বাড়া মানে আনন্দের কিছু নয় অ্যাঞ্জেল। একদিন জীবন থেকে গেলেই হিসেবের সময় থেকে একদিন কমলো, মানে কি দাঁড়ালো? যেদিন বাড়ছে না, দিন কমছে। পরিণীতা বোকা চোখে তাকালো আদিপের দিকে। আদিপ ভ্রু নাচিয়ে বলল, বুঝতে পারিনি তো। পরিণীতা দুপাশে মাথা নাড়ল। আদিপ হতাশার শ্বাস ফেলে বলল, তোমাকে এসব বলে লাভ নেই। যে পড়াশোনাকে অশালীন মনে করে সে এসব কিভাবে বুঝবে? পৃথিবীর সব দিকে যেমন নজর, তেমন পড়াশোনাও যদি একটু দিতে, ধন্য হতাম। পরিণীতা ভ্রু কুঁচকে তাকালো আদিপের দিকে, অভিমানী কণ্ঠে বলল, আজকের দিনেও আপনি পড়াশোনা নিয়ে আমাকে অপমান করছেন? আদিপ আরেকটু ক্রিম পরিণীতার গালে লাগাতে লাগাতে বলল। তাহলে কি করব? পরিণীতা মুখ বাঁকালো, পায়েসের বাটিটা হাতে নিল, তার থেকে এক চামচ আদিপের মুখের সামনে ধরল, মিষ্টি কণ্ঠে বলল, হ্যাঁ করুন। আদিপ পরীর হাত থেকে বাটিটা নিয়ে আগে পরীকে খাইয়ে দিয়ে নিজে খেতে লাগলো। এক চামচ মুখে দিয়ে বলল, তুমি বানিয়েছো? পরিণীতা লজ্জা মিশ্রিত হেসে মাথা নাড়ল। আদিপ পুরো বাটি খালি করে টেবিলের উপরে রাখলো। পরিণীতা নাজুক কণ্ঠে বলল, আপনার জন্য এত কিছু করলাম, আমার রিটার্ন গিফট দেবেন না? আদিপ পরিণীতার চোখে চোখ রেখে বলল। হুকুম করো। পরিণীতা একটু নাজুক হেসে বলল, কোলে নিন। আদিপ চেয়ার টেনে বসে পরীকে এক টানে নিজের কোলে বসালো। চুলের খোপায় মুখ ডুবিয়ে লম্বা শ্বাস টেনে নিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, এই যে তুমি সবসময় বাচ্চাদের মতো করে কোলে ওঠার বায়না ধরো, তুমি কি এখনো ছোট আছো? পরিণীতা আদিপের গলা জড়িয়ে ধরে বলল। আপনার কোনো সন্দেহ আছে? আদিপ ভালো মতো চোখ বুলিয়ে বলল। কোন দিক দিয়ে ছোট? আমি তো দেখি না। আদিপের কথায় লজ্জা পেল পরিণীতা, তবে দমে না গিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনার চোখের পাওয়ার বেড়েছে, চশমা পাল্টান, আমি এখনো বাবু। আদিপ ভ্রু কুঁচকে বলল। আমার চোখে পাওয়ার বেড়েছে?
পরিণীতা লজ্জায় উপর নিচ মাথা দুলালো। পরিণীতার লজ্জা মিশ্রিত মুখ দেখে আদিপের ভেতরটা ধক ধক করতে শুরু করলো। মেয়েটা এত মায়াবী কেন? মনে মনে সাদমান শিকদারের প্রশংসা করে বলল, বেটা ক্রিমিনাল হোক আর যাই হোক, বেটার ফ্যাক্টরির প্রোডাক্টগুলো A+। আদিপের কেমন নেশা ধরে যাচ্ছে। আদিপ একটু অস্থির কণ্ঠে বলল। চলো তোমাকে বাড়ি দিয়ে আসি। সঙ্গে সঙ্গে পরিণীতা বিরোধিতা জানালো, অনিচ্ছা প্রকাশ করে বলল। এখন যাব না। অভিমানী কণ্ঠে বলল। আপনার কাছে এলেই শুধু তাড়াতে চান কেন? আদিপের শরীর খারাপ লাগছে। ওই দিনের মতো আজকাল এই মেয়েটার কাছে থাকলেই তার সব কিছু এলোমেলো লাগে, গভীরভাবে ছুঁয়ে দিতে মন চায়। আর মেয়েটাও তো বাধা দেয় না। পরিণীতার কোলে বসে বসে উসখুস করছে। আদিপ ভ্রু বাঁকিয়ে বলল। ছটফট করছো কেন? পরিণীতা আহত চোখে তাকালো আদিপের দিকে। উঠে যেতে যেতে অভিমানী কণ্ঠে বলল। কিছু না। আদিপ স্পষ্ট বুঝলো পরিণীতার চোখের ভাষা। সে আবার চেপে কোলে বসিয়ে দিল। দু হাতে পেট জড়িয়ে কাঁধের কাছে মুখ নিয়ে নেশাক্ত কণ্ঠে বলল। এমন করো না অ্যাঞ্জেল, এত বেপরোয়া হওয়া ভালো নয়। মানুষের জীবন বলা যায় না কখন কি হয়। আজ তোমাকে ছুঁয়ে কাল যদি মরে যাই, হয়তো বা অতটা গভীরে ছুলাম না, তবুও কিছুটা স্পর্শ তো লেগেই যাবে। সেই দিন হয়তো ভুলবশত হয়ে গিয়েছিল, কিন্তু সব সময় জেনে বুঝে তো এগুলো করতে পারি না। আর এগুলো বড় সাংঘাতিক নেশা অ্যাঞ্জেল, যা একবার পেলে বারবার পেতে ইচ্ছে হয়। আর তা সব সময় নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। যদি নিয়ন্ত্রণ হারিয়ে বেশি কিছু হয়ে যায় তখন কি করবে? তাই নিজেকে সামলে নাও, আমাকে মেরে না। পরিণীতা এসব কিছুই শুনল না। সে শুধু স্থির হয়ে আছে। আদিপের মুখে মৃত্যু শব্দটা তার চোখের পানি টলমল করে উঠল। সে কোল থেকে ছটফট করে উঠে বলল। ছাড়ুন, আপনার সঙ্গে কোনো কথা নেই। বলতে বলতে কেঁদে দিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলল আদিপ। মেয়ে মানুষের কাঁদতে এক সেকেন্ডও লাগে না। মাথায় হাত বুলাতে বুলাতে বলল। উফ, কাঁদছো কেন অ্যাঞ্জেল? পরিণীতা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলল। আপনি খুব খারাপ, ছাড়ুন আমাকে। আদিপ অসহায় চোখে তাকালো পরিণীতার দিকে। মেয়েটার মনে হয় কষ্ট পেয়েছে। দীর্ঘশ্বাস ফেলল আদিপ। মেয়েটা ভবিষ্যৎ শুনতেই চায় না। চোখের সামনে যখন দেখবে তখন কিভাবে সহ্য করবে। আদিপ পরিণীতার মুখটা নিজের দিকে ঘুরালো। কপালে কপাল ঠেকিয়ে বলল। আমার পাগলি, কিছুই অতিরিক্ত ভালো না। তেমনই কোনো কিছুর উপর এত মায়া রাখতে নেই। পরিণীতা অশ্রুসিক্ত চোখে তাকালো। আদিপ আরো কিছু বলতে গেলে পরিণীতা আচমকা তার টি-শার্ট টেনে ধরে পুরুষালী ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দিল। সঙ্গে সঙ্গে সবকিছু শান্ত হয়ে গেল। আদিপ দু হাতে মুষ্টিবদ্ধ করে নিল। এই মেয়েটা তাকে স্থির থাকতে দেয় না। নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রেখে আদিপ ওর প্রিয়সীর কোমর জড়িয়ে ধরে উষ্ণ ভালোবাসার বিনিময় করতে লাগলো। কয়েক মিনিট পর ছেড়ে দিল পরিণীতা। আদিপ বসা থেকে উঠতে উঠতে বলল। চলো এখন তোমাকে বাসায় দিয়ে আসি। পরিণীতা গেল না, ঠায় দাঁড়িয়ে রইল। আদিপ বুঝলো পরিণীতার ভাব ভালো নয়। এখানে বেশিক্ষণ থাকলে মেয়েটা তাকে উন্মাদ করে দেবে। সর্বনাশ ঘটে যেতে বেশি সময় নেবে না। তাই সে কিছু একটা ভেবে আবার বসে পড়ে। পরিণীতাকে চেপে কোলে বসালো। গাল ধরে মুখ উঁচু করে তুলে চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলল। আমাকে পেতে চাও? ঠিক আছে, তাহলে চলো বিয়ে করে নিই। তারপর দিন রাত যতই চাইবে তত পাবে, আনলিমিটেড। সঙ্গে বিয়ের 1 বছর ঘোরার আগেই তোমার শখের বাচ্চা কাচ্চাও পেয়ে যাবে। বলো রাজি? আদিপের কথায় পরিণীতার চোখ বড় বড় করে তাকালো তার দিকে। আদিপ ভ্রু নাচিয়ে বলল। কাল না, চলো এখনই কাজীর বাসায় গিয়ে বিয়ে করে নিই। তারপর বাকি রাতটা তোমার। পরিণীতা আদিপের কথায় ঢোক গিল। এই লোক কি বলতে চাচ্ছে? সে কি লুচু? আর ওর দাদান আর আব্বুর অনুমতি ছাড়া বিয়ে করার মতো কলিজা পরিণীতার নেই। আদিপ আবার বলল। বলো রাজি? পরিণীতা আতঙ্কিত কণ্ঠে বলল। চলুন বাসায় যাই। বাঁকা হাসলো আদিপ। কপালে চুমু খেয়ে বলল। গুড গার্ল। আদিপের স্পর্শে শিহরিত হলো পরিণীতা। বসা থেকে উঠে পরীকে কোলে নিয়ে হাঁটা ধরল বাড়ির রাস্তায়। পরিণীতা ওর গলা জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। এই আধার রাত তাদের ভালোবাসার কিছু মুহূর্তের সাক্ষী হলো। সকাল 11টা। শুদ্ধের গাড়ি ছুটে চলে গেছে সিলেটের বিখ্যাত উত্তর সুরমা উপজেলার জালালবাদ হাইওয়ের উপর দিয়ে। তার চোখ মুখের অবস্থা দেখে মনে হচ্ছে এই মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষকে সামনে পেলে কাঁচা চিবিয়ে খাবে। সে ভীষণ তিক্ত বিরক্ত।
কাল সারা রাত ড্রাইভ করে সে সিলেটে এসেছে মূলত একটি মেডিকেল ক্যাম্পিংয়ের জন্য। সে এই ক্যাম্পিংয়ে কিছুতেই আসতে চায়নি। সে একজন সার্জন, আর সার্জনদের ক্যাম্পিংয়ের কোনো কাজ থাকে না। তবুও কর্তৃপক্ষ এমনভাবে অনুরোধ করলো যে ফেলতে পারেনি শুদ্ধ। মেডিকেল ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে কালকেই সবাই সিলেটে চলে এসেছে, কিন্তু শুদ্ধের কাল গুরুত্বপূর্ণ দুটো সার্জারি থাকায় সে দলের সাথে আসতে পারেনি। শুদ্ধ গুগল ম্যাপ দেখে গাড়ি ড্রাইভ করছিল, তারই মধ্যে ফোন বেজে উঠল। শুদ্ধ গাড়ি ব্রেক করে ফোন রিসিভ করলো, গাড়ি থেকে নেমে কথা বলতে শুরু করলো। ডাক্তার শর্মা বিনয়ী কণ্ঠে জিজ্ঞেস করলেন, স্যার আপনি কোথায়? শুদ্ধ কিছু বলতে যাবে তার আগে প্রবল বেগে ছুটে এসে কেউ একজন তার সাথে সজোরে ধাক্কা খেল। অমনোযোগী থাকা শুদ্ধ তাল সামলাতে না পেরে আগন্তুককে নিয়ে পাশের ফুটপাতে উল্টে পড়ল। হাতে ধরা মোবাইলটাও দূরে গিয়ে ছিটকে পড়ল। পিচ ঢালার রাস্তার পড়ে শুদ্ধ মাথা পিঠে হালকা ব্যথা পেল। আগে থেকেই বিরক্ত ছিল শুদ্ধ, তার উপর মেয়ে মানুষ উড়ে এসে গায়ে পড়েছে। বুঝতে পেরে তার ঘটে থাকা মেজাজ সামলাতে পারল না। নিজের উপর পড়ে থাকা মেয়েটাকে ঝাড়া মেরে ফেলে উঠে দাঁড়ালো। শুদ্ধ আচমকা ঝাড়া মেরে উঠে যাওয়ায় মেয়েটা ফুটপাতের নুড়ি পাথরে পড়ে হাতে কুনোইতে ব্যথা পেল। ততক্ষণে তার বান্ধবীরাও চলে এসেছে। মেয়েটা আহ আহ শব্দ করতে করতে কুনোই ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালো। শুদ্ধ প্রচণ্ড ক্ষিপ্ত, সে কণ্ঠে 5 বালতি বিরক্তি আর রাগ ঢেলে ঝাঁঝিয়ে বলল, এই মেয়ে, চোখ কি বাসায় রেখে রাস্তায় নেমেছো যে অন্ধের মতো যাকে তাকে ধাক্কা মেরে দিচ্ছিস? মেয়েটার হাত গড়িয়ে রক্ত পড়ছে, কিন্তু শুদ্ধের অপমানজনক তীক্ষ্ণ বাণী কানে আসতেই মেয়েটা ক্ষুব্ধ হলো। তার রক্তে আগুন ধরে গেল। সে শুদ্ধের দিকে না তাকিয়ে তীর্যক কণ্ঠে বলল, তা আপনি কোন দেশের প্রেসিডেন্ট যে আপনাকে ধাক্কা দেওয়া যাবে না? বেশ করেছি, ধাক্কা দিয়েছি, আবার দেব। মেয়েটার কণ্ঠটা কানে আসতেই শুদ্ধ থমকালো। গলার স্বরটা কি ভীষণ চেনা লাগলো তার কাছে, কিন্তু এসব পাত্তা দিল না। মেয়েটার বলা কথায় তার রাগ তরতর করে মাথায় উঠল। সে ধমকে বলল, বড়দের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটাও জানে না, বেয়াদব মেয়ে। মেয়েটার বান্ধবীরা আটকে উঠল। রুহি বলল, প্রিয়স্মিতা, যদি এখন এই বেটাকে মেরে দেই তখন কি হবে? এফ্রন দেখে তো মনে হচ্ছে এই বেটা ডাক্তার। যারাও ভয়ে ভয়ে তাকালো প্রিয়স্মিতার দিকে। প্রিয়স্মিতার হাতের মুঠো শক্ত করে সে অগ্নি চোখে শুদ্ধের দিকে তাকাতেই তার পৃথিবী থেমে গেল। আশেপাশের দুনিয়া স্পষ্ট হয়ে গেল। দৃষ্টির ক্রুদ্ধ সেকেন্ডের গায়েব হয়ে গেল। প্রবল রোদের তাপে শুদ্ধের অতি সুদর্শন চেহারাখানা কিছুটা রক্তিম, তার উপর তার বিরক্তি মাখা মুখের গা ঝালানো এক্সপ্রেশন। প্রিয়স্মিতার মাথা ঘুরে গেল। মুহূর্তেই শুদ্ধের রূপের আগুনে ঝলসে গেল। শুদ্ধ তখনও নন স্টপ ধমকেই যাচ্ছিল। ধমকাতে ধমকাতে হঠাৎ শুদ্ধের দৃষ্টি আটকালো মেয়েটার চোখের দিকে। সাথে সাথেই থমকে গেল শুদ্ধের শব্দগুচ্ছ। মেয়েটা কলেজ ড্রেস পরে আছে, কাঁধে কলেজ ব্যাগ, মুখে কালো মাস্ক, দুই পাশে বেনি, দুটো হাঁটুর নিচ অবধি ঝুলছে। কিন্তু এসবের দিকে দৃষ্টি আটকালো না শুদ্ধের। সে থমকে গেছে সেই চিরচেনা পরিচিত প্রিয় নীলাপ অক্ষি যুগলে, সেই প্রিয় চোখ দুটোর চাহনিতে। শুদ্ধের বুকের ভেতরে হাতুড়ি পিটাতে শুরু করলো। কিন্তু সেই নীলাব্বরী এখানে আসবে কিভাবে? আর এই মেয়েটার ঝাঁজের 1% সেই হৃদয় হরণীর মধ্যে নেই। সে তো কোমল। শুদ্ধের ধূসর বর্ণের চোখের চাহনিতে মুহূর্তেই ঘায়েল হয়ে হুশ করে সেন্সলেস হয়ে পড়ে যেতে নিল প্রিয়স্মিতা। সাথে সাথেই শুদ্ধ নিজের অজান্তেই তার কোমর আঁকড়ে ধরল, হাত দিয়ে মুখ চেপে ধরল। রুহির দৃষ্টি বিরক্ত কণ্ঠে বলল, এমন টান টান উত্তেজনার মধ্যে কেউ অজ্ঞান হয়? শুদ্ধ কোমর আঁকড়ে ধরে অতি মনোযোগ সহকারে চেয়ে আছে মেয়েটার বন্ধ চোখের দিকে। এই চোখের পাপড়িগুলো প্রচণ্ড চেনা লাগছে। সে কৌতূহল বশত মেয়েটার মাস্কে হাত দিতে যেতেই পেছন থেকে তুহিনা চিৎকার দিয়ে ডাকল, শুদ্ধ ভাই। তুহিনার কথায় থেমে গেল শুদ্ধ। আচমকাই মেহেরিমার কোমর ছেড়ে দিল। সাথে সাথেই ধরে ফেলল যারা। ডাক্তার রেজা, ডাক্তার শর্মা আর তুহিনা ছুটে এলো। ডাক্তার শর্মা বললেন, এ কি স্যার, আপনি এখানে? আর এই অ্যাপনটা এভাবে নষ্ট হলো কিভাবে? শুদ্ধ নিজের অ্যাপ্রনের দিকে তাকিয়ে মেয়েটার দিকে তাকালো। ডাক্তার রেজা বললেন, স্যার আপনি চলুন এখান থেকে, এই রোদের মধ্যে থাকবেন না। শুদ্ধ সম্মতি জানালো। তুহিনা শুদ্ধের ফোনটা কুড়িয়ে এনে দিল।
জারার কাছে থাকা প্রিয়স্মিতার দিকে তাকিয়ে সন্ধিহান ভরা কণ্ঠে জিজ্ঞেস করল, কিন্তু তোমার এই অবস্থা কেন? আর এই মেয়েটাই বা এভাবে পড়ে আছে কেন? কিন্তু তুহিনাকে 5 পয়সাও গুরুত্ব দিল না। ডাক্তার শর্মা বললেন, স্যার আমার গাড়িতে যেতে হবে না। শুদ্ধ ভ্রু কুঁচকে প্রশ্ন করল। কেন? ডাক্তার রেজা বললেন, হাসপাতাল অথরিটি থেকে পাশের কলেজে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। শুদ্ধ আশ্চর্য কণ্ঠে বলল। হোয়াট? ডাক্তার রেজা ভয়ে ঢোক গিললেন, গলা ভিজিয়ে বললেন। ইয়েস স্যার। শুদ্ধ উল্টা ঘুরে যেতে যেতে বলল, ইম্পসিবল। আমি কলেজ থেকে ক্যাম্পিং করতে পারবো না। আই উইল ব্যাক টু ঢাকা। ডাক্তার রেজা আর শর্মা একে অপরের দিকে তাকিয়ে দ্রুত কর্তৃপক্ষকে ফোন লাগালেন। সকলে গেটের কাছেই ছিলেন। শর্মার কল পেয়ে এক প্রকার ছুটে এলেন। শুদ্ধ গাড়ির দরজায় হাত দিতেই হেড এসে অনুরোধ করতে শুরু করলেন, প্লিজ স্যার, এই ক্যাম্পেইনে আপনার উপস্থিতি আমাদের জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। প্লিজ স্যার, আপনার জন্য এক্সট্রা হোটেল বুকিং করে রেখেছি। শুদ্ধ শান্ত চোখে তাকালো অথরিটির হেডের দিকে। কিছুক্ষণ তাকিয়ে গাড়িতে বসতে বসতে বলল, অ্যাড্রেস সেন্ড করবেন। আই নিড টু রেস্ট। বলে শু করে চলে গেল। হেড হাফ ছেড়ে বাঁচলেন। তুহিনা এখনো সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়স্মিতার দিকে। ডাক্তার শর্মা বললেন, চলুন মিস চৌধুরী। তুহিনা আর না ভেবে পা বাড়ালো কলেজের দিকে। রুহি পাশের দোকান থেকে পানি এনে মাস্ক সরিয়ে মেহেরিমার চোখে মুখে ছিটিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরল মেহেরিমার। যারা বলল, হঠাৎ করে ডাক্তাররে দেখে জ্ঞান হারালি কেন? রুহি বলল, ওই ডাক্তার তোকে কতগুলো কথা শোনালো, অথচ তুই কিছু না বলেই জ্ঞান হারালি। সেম। প্রিয়স্মিতা এবারও কোনো প্রশ্নের উত্তর দিল না। তার বুকটা সমুদ্রের ঢেউয়ের মতো তোলপাড় চালাচ্ছে, ভিজিয়ে দিচ্ছে মনের তীর। চোখের সামনে ভাসছে শুদ্ধের রাগান্বিত মুখ। প্রিয়স্মিতাকে হ্যাং হয়ে যেতে দেখে ওরা বিস্ফোরিত চোখে একে অপরের দিকে তাকালো। যারা হাতে পানি নিয়ে প্রিয়স্মিতার মাথায় তালুতে দিয়ে বলল, তুই ঠিক আছিস ভাই? প্রিয়স্মিতা যারার দিকে তাকে অদ্ভুতভাবে ঠোঁট এলিয়ে হাসলো। তরাত করে বসা থেকে উঠে পড়ল, মাথা ঝেড়ে বলল, হেই শালিরা, বাই বাই, কাল দেখা হবে। বলে বাঁকা হেসে উল্টো হাঁটা দিল। রোহিত চিৎকার দিয়ে বলল, প্রিয়, রিভেঞ্জ নেবি না? দাঁড়া শোন। কিন্তু কারো কোনো কথা না শুনেই চলে গেল প্রিয়স্মিতা। তার পান পাতা মুখে লেগে আছে রহস্যময় হাসি। রুহি বলল, এটা কি হলো? যারাও আশ্চর্য হয়ে অবাক কণ্ঠে বলল, এই প্রথমবার ও কাউকে আস্ত ছেড়ে দিল। সৃষ্টি বলল, তোর কি মনে হয়? নুহা বলল, তোরা ওইসব বাদ দে। ওই ডাক্তারকে দেখছিস কি হট অ্যান্ড সেক্সি, আর অ্যাটিটিউড দেখছিস, হাই দিল পানি পানি হো গয়া। রুহিও একই ভঙ্গিতে, হ্যাঁ ইয়ার, এত হট ডাক্তার আমার হোল লাইফে আর একবারও দেখিনি। রুহি সন্দিহানজনক কণ্ঠে বলল, তোদের কি মনে হয় প্রিয় ওই ডাক্তারের হটনেস দেখে টাসকি খেয়েছে? যারা পাত্তা না দিয়ে বলল, ইম্পসিবল, ও কোনো ছেলেকে দেখে টাসকি খাবে, এটা হতেই পারে না। রুহি বলল, তাহলে জ্ঞান হারালো কেন? সৃষ্টি একটু ভেবে বলল, সে তো ওই ভালো বলতে পারবে। তৃপ্তি বেগম রাগে গজগজ করতে করতে রান্না করছে। ওনার স্বামীর এক বায়না তো মেয়ের 100 বায়না। উনি পুরো ফেঁসে গেছেন। তিনি তরকারিতে লবণ দিতে দিতে বললেন, এই বাপ বেটি মিলে আমার গোটা জীবনটাই মশলা পিসার মতন পিষে দিল। বাপ যেমন তেমন মেয়েটাও কোনো কথা শুনতে চায় না। আর মেয়ের নামে কিছু বললে ওনার স্বামী কিছু কানে তোলেন না। ছ্যা। ওনার ভাবনার মাঝে ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল। তিনি গ্যাস বন্ধ করে থুয়ে গিয়ে দরজা খুলে দিলেন। দরজার বাইরে প্রিয়স্মিতা সারা শরীর কাদা মাটি মেখে দাঁড়িয়ে আছে। সে মাকে দেখেও না দেখার ভান করে চুপচাপ গিয়ে ড্রয়িং রুমের সোফায় শটান হয়ে শুয়ে পড়ল। মেয়েকে এমন অবস্থায় দেখে তৃপ্তি বেগম চিৎকার দিয়ে উঠলেন, এই প্রিয়, ওঠ এখান থেকে। সারা শরীরের কি অবস্থা? একটু আগে এই সোফাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখেছি, আর তুই এই নোংরা শরীরে শুয়ে নষ্ট করে দিলি। এগুলো পরিষ্কার করতে কি আমার কষ্ট হয় না? ওঠ বলছি। তোর বাপ তো আমায় বিনা পয়সার চাকরানি এনেছে। প্রিয়স্মিতা বিরক্ত চোখে তাকালো আম্মুর দিকে। বাসায় আসতে না আসতেই ঘ্যান ঘ্যান শুরু হয়ে গেছে। তৃপ্তি বেগম মেয়েকে বকতে বকতে ঠান্ডা পানির গ্লাস নিয়ে এগিয়ে এলেন মেয়ের কাছে। সামনে যেতেই মেয়ের হাত গড়িয়ে রক্ত পড়তে দেখে হাই হাই করে উঠলেন। পানির গ্লাস রেখে ছুটে গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসলেন। তুলোতে সেভলন লাগিয়ে মেয়ের হাত পরিষ্কার করতে করতে আরো উচ্চ শব্দে বকাঝকা শুরু করলেন, এত বড় ধাড়ি মেয়ে না জানি কোথায় না কোথায় মারপিট করে আসে।
মেয়ে মানুষ হবে নরম সরম, সে আবার বেটা ছেলেদের মতো মারপিট করবে নাকি? আমার হয়েছে যত জ্বালা, বাপ তার মেয়েকে আদর দিয়ে মাথায় তুলে ফেলেছে। এই গেছু মেয়েকে কে বিয়ে করে আমিও দেখব। প্রিয়স্মিতা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কান চেপে ধরল। ঝড়ের গতিতে বসা থেকে উঠে নিজের ঘরের দিকে দৌড় দিল। তৃপ্তি বেগম চিৎকার করে বললেন, হ্যাঁ, আমার কথা তো তোমাদের বাপ মেয়ের ভালো লাগে না, যেদিন মরে যাব সেদিন বুঝবে। স্ত্রীর কান ফাটানো চিৎকারে আর ঘরে বসে থাকতে পারলেন না সাজিদ শিকদার। ঘর থেকে বেরিয়ে এসে সোফায় বসলেন। নিজের রাগান্বিত স্ত্রীর দিকে তাকে নরম কণ্ঠে বললেন, আমার সুন্দরী বউটা এত রেগে আছে কেন? আমার লক্ষ্মী মেয়েটা আবার কি করলো? তৃপ্তি বেগম অগ্নি চোখে তাকালেন স্বামীর অসহায় মুখের দিকে। খ্যাক করে উঠে বললেন, আপনার আশকারা পেয়ে আপনার মেয়েটা উশৃঙ্খল হয়েছে, প্রতিদিন কোথাও না কোথাও মারপিট করে হাত মুখ ফাটিয়ে আসে। সাজিদ শিকদার মৃদু হাসলেন। স্ত্রীর কোমর জড়িয়ে ধরে বললেন, শান্ত হও, ও আমার মেয়ে, অনেক স্ট্রং, ওর কিছু হবে না। তৃপ্তি বেগম ঝাড়া মেরে বললেন, ছাড়ুন বলছি, আমার কথা তো আপনাদের পছন্দ হয় না। সাজিদ শিকদার উঠে দাঁড়ালেন। স্ত্রীকে কোলে নিয়ে আরো নরম কণ্ঠে বললেন, আমার বউটা বোধ হয় একটু বেশি রাগ করেছে। ঘরে চলো বউ, ফু দিয়ে তোমার সব রাগ উড়িয়ে দিচ্ছি। চুপ হয়ে গেলেন তৃপ্তি বেগম। মুহূর্তেই তার রাগ গলে পানি পানি হয়ে গেল। বউ বসে চলে এসেছে দেখে সাজিদ শিকদার আবার বললেন, হেই, আমার বউটা লজ্জা পেলে তাকে কত সুন্দর লাগে, সে কি জানে? তৃপ্তি বেগম লজ্জা মিশ্রিত হেসে স্বামীর বুকে ধাক্কা দিয়ে বললেন, বুড়ো বয়সে ভীমরতি। সাজিদ শিকদার বউকে কোলে নিয়ে ঘরের দিকে হাঁটতে হাঁটতে বললেন, তুমি আমাকে বুড়ো বললে? তৃপ্তি, চলো তাহলে আজ তোমাকে প্রমাণটা দিয়ে দিই, এই সাজের শিকদার বুড়ো না, যুবক। তৃপ্তি বেগম স্বামীর বুকে কিল মারতে মারতে বললেন, ছাড়ুন, মেয়ে বাসায় আছে, দেখে ফেলবে। সাজিদ শিকদার দরজা বন্ধ করতে করতে বললেন, কিছু দেখবে না। প্রিয়স্মিতা ঘরের দরজা বন্ধ করে ব্যাগ ট্যাগ ছুঁড়ে ফেলে দৌড়ে গিয়ে বিছানায় ঝাঁপিয়ে পড়ল। তার ঠোঁট থেকে আজ মুচকি হাসি সরছেই না। অকারণেই লজ্জা পাচ্ছে। ভেতরের অস্থিরতা চক্রবৃদ্ধি হারে সেকেন্ডে সেকেন্ডে বেড়ে চলছে। বুকটা হাঁপুড়ের মতো উঠানামা করছে। প্রিয়স্মিতার লজ্জায় বালিশে মুখ গুজে দিল। আসলে প্রিয়স্মিতার চরিত্রের সাথে লজ্জা জিনিসটা খুবই বেমানান। কিন্তু আজ তার এত বছরের জীবনকালে প্রথমবার ভীষণ রকম লজ্জা লাগছে। সে সেই ধূসর চোখের পুরুষের কথা মন মস্তিষ্ক থেকে সরছেই না। চেহারাটা যেন জলজলে ভাসছে চোখের সামনে। ওই পুরুষের মাঝে কি এমন ছিল যা এক দেখাতেই প্রিয়স্মিতার মন প্রাণ নিয়ে নিল? এখন প্রিয়স্মিতার অদ্ভুত অদ্ভুত সব ফিলিংস হচ্ছে। প্রিয়স্মিতা উঠে গোল হয়ে বসল। ঠোঁটে এখনও লেপ্টে আছে সেই মুচকি হাসি। সেই অজানা পুরুষের কথা ভাবতে ভাবতেই হারিয়ে গেল সে। মন গহীন থেকে সুরেলা কণ্ঠে কেউ গেয়ে উঠল দেবের সেই বিখ্যাত গানের কয়েকটি লাইন। প্রেম কি বুঝিনি, আগে তো খুঁজিনি, আজ কি হলো রে আমার, তুই তো ছিলি বেশ লুকিয়ে ভিন দেশ, কাজ ছিল না পালাবার। প্রিয়স্মিতার মন সেই পুরুষকে আরেকটিবার দেখার জন্য ছটফট করে উঠল। উতলা হলো চিত্ত। চটপট বসা থেকে দাঁড়িয়ে পড়ল প্রিয়স্মিতা। সে ঘরে বসে ছটফট করার মেয়ে নয়। দেখতে মন চাইছে এখনই, মানে এখনই দেখতে হবে। প্রিয়স্মিতা বিছানা থেকে নেমে পায়চারি করতে করতে চোখ বন্ধ করে মনে করতে লাগলো সেই সময়ের সব কথা। বাঁকা হেসে বলল, হে মিস্টার, তুমি কি ভাবছো তোমাকে আমি খুঁজে পাবো না? তুমি এই মেহেরিমা শিকদার প্রিয়স্মিতার নজরে পড়েছো। তুমি কে, তোমার পরিচয় কি, এসব জানা মেহেরিমা শিকদার প্রিয়স্মিতার জন্য পান্তা ভাত। এবার তুমি শেষ। এবার তোমার জীবনের সব সুখ শান্তি টাটা বাই বাই বলে চলে যাবে। তার রিপ্লেসমেন্ট হিসেবে আমি এন্ট্রি নেব, এই মেহেরিমা শিকদার প্রিয়স্মিতা। প্রিয়স্মিতা হাঁটতে হাঁটতে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তখন লোকটার অ্যাপ্রনের উপর কিছু একটা নাম দেখেছিল। কি যেন ছিল নামটা? প্রিয়স্মিতা চোখ বন্ধ করে ব্রেইনে একটু চাপ দিতেই মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গেই তার ঠোঁটে খেলে গেল বাঁকা হাসি। সে ব্যাগ থেকে ফোন বের করে গুগল ওপেন করতে করতে মনে বলল, ডাক্তার সেহেতু তোমার সকল ইনফরমেশন ইজিলি গুগল আঙ্কেল থেকে পেয়ে যাব। প্রিয়স্মিতা গুগল ওপেন করে সার্চ বারে লিখল সার্চ ফলাফল। নাম ডাক্তার আবদ্ধ চৌধুরী শুদ্ধ। জন্ম তারিখ 19 মার্চ 1996। জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি, কানাডিয়ান নাগরিক। বর্তমানে অবস্থান ঢাকা, বাংলাদেশ। পেশা কার্ডিওথোরাসিক সার্জন, হৃদরোগের বিশেষজ্ঞ।
খ্যাতি কানাডার 10 জন জনপ্রিয় ও সুদর্শন হৃদরোগ বিশেষজ্ঞের মধ্যে অন্যতম। চিকিৎসা ডিগ্রি MBBS, ইউনিভার্সিটি অফ টরন্টো ফ্যাকাল্টি অফ মেডিসিন। স্নাতক সম্পূর্ণ। 2018 সালে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং রয়্যাল ভিক্টোরিয়া হাসপাতাল মেন্টেরিয়াল পুরস্কার কানাডিয়ান মেডিকেল এক্সেলেন্স ওয়ার্ল্ড 2021, ইয়াং গ্লোবাল সার্জন রিকগনিশন 2022। সম্পর্ক অবস্থান অবিবাহিত। সামাজিক উপস্থিতি ইনস্টাগ্রামে 15 লাখের বেশি অনুসারী। চিকিৎসা সচেতনতা ও সমাজসেবায় জনপ্রিয়। ব্যক্তিত্ব ও বাহ্যিক চেহারা উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি, গায়ের রং একেবারে ফর্সা, চোখ ধূসর, দাড়ি হালকা চাপ দাড়ি, মুখবয় তীক্ষ্ণ চোয়াল, গম্ভীর চোখ, চেহারা অতিমাত্রা সুদর্শন। অনেকেই বলে তার উপস্থিতি যেন সিনেমার নায়কদের মতো। সারাক্ষণ লুক, ধবধবে সাদা কোট, অল্প হাসি কিন্তু চোখে ভয়ঙ্কর দৃঢ়তা। গুগলে যা এলো তা দেখে প্রিয়স্মিতার মাথা ঘুরে গেল, মুখ হা হয়ে গেল, মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, ওরে শালা। প্রিয়স্মিতা বিছানায় ধপ করে বসে পড়ল, ভ্রু কুঁচকে বলল, এই জন্যই ব্যাটার এত তেজ। ওকে, নেভার মাইন্ড। তুমি যতই তেজি হও, সেই তো বিয়ের পর আমার কথায় উঠতে বসতে হবে। প্রিয়স্মিতা আর কিছু না ভেবে ঝটপট কল লাগালো যারার নাম্বারে। একবার রিং হতেই রিসিভ হয়ে গেল। যারা ওপাশ থেকে ঝাড়ি দিয়ে বলল,